আমার নাম সুলেখা, বয়স ২১ বছর। আমি মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের আদরের একমাত্র কন্যা সন্তান। হঠাৎ একদিন একটা ভালো পরিবার থেকে আমার জন্য বিয়ের সম্বন্ধ আসে। তাদের পুরো ফ্যামিলি আমাকে দেখতে এসেছিল। শ্বশুর শাশুড়ি, ভাসুর জ্যাঠানি এবং আমার হবু বর। আমাকে দেখা মাত্রই আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করেছিলেন উনার ছোট ছেলের জন্য। কিন্তু আমি এই বিয়েতে রাজি ছিলাম না, কারণ আমার মধ্যে একটা খুঁত ছিল, যেটা আমি ছেলে পক্ষকে বলতে চাই। আমার সত্যিটা জানার পরে যদি বিয়ে করতে চাই তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার বাবা মা বলেছিল, সুলেখা, তোমার সত্যিটা জানার পরে কখনোই কোনো ছেলে তোমাকে বিয়ে করবে না। তাই এই সত্যিটা আমি কাউকেও জানাতে চাই না, কারণ এই পরিবার হাতছাড়া করলে হবে না। খুব ভালো পরিবার থেকে তোমার সম্বন্ধ এসেছে এবং তোমাকে পছন্দও করেছে, তাই তুমি নিজের মুখটা বন্ধ রাখো। কিন্তু আমি চুপ করেছিলাম না। কোনো রকমে আমার জ্যাঠানির ফোন নাম্বারটা জোগাড় করে তাকে ফোন করে বলেছিলাম, দিদি, আপনি আপনার দেওরের সঙ্গে আমার কথা বলা করান। কিছু কথা আছে যেটা আমি বিয়ের আগে ক্লিয়ার করতে চাই। আমার জ্যাঠানি তখন বলল, এটা তো অনেক কঠিন কাজ, কিন্তু তুমি চিন্তা করো না, অবশ্যই আমি আমার দেওরের সঙ্গে তোমার কথা করিয়ে দেব। তার কিছুক্ষণ পর আমার জ্যাঠানি দেওরকে বাইরে নিয়ে যায় এবং সেখান থেকে আমাকে ফোন করে। তারপর আমি হবু বরকে আমি আমার সমস্যার ব্যাপারে বললাম, যেটা শোনার পর আমাকে কেউ বিয়ে করতে চাইবে না। কিন্তু তবুও আমার হবু বর বলল, ঠিক আছে, এতে আমার কোনো আপত্তি নেই, আমার তোমার সঙ্গেই বিয়ে হবে। তারপর আমি নিশ্চিন্তে খুশি খুশি বিয়েতে রাজি ছিলাম এবং প্রত্যেকটা মেয়ের মতো চোখে অনেক স্বপ্ন নিয়ে বিয়ের পর শ্বশুরবাড়ি চলে এলাম। এদিকে আমার জ্যাঠানি ভীষণই ভালো এবং খুব শান্ত স্বভাবের। বিয়ের পর দিন সকালে উঠে আমি যা দেখলাম, সেটা দেখার পরে আমার চোখ দুটো কপালে উঠে যায়। কারণ আমার জ্যাঠানি যখন আমার শাশুড়ির জন্য চা নিয়ে শাশুড়ির হাতে দেয়, তখন দেখি শাশুড়ি কাপটাকে এদিক সেদিক ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে দেখছিলেন এবং দেখার পরে চায়ের কাপটা জোরে টেবিলে ঠুকে রাখলেন এবং আমার জ্যাঠানিকে বললেন, বৌমা, তুমি জানো না, আমার বাসন থেকে শুরু করে যে কোনো জিনিস খুদ আমি একদম পছন্দ করি না। তুমি দেখতে পাও না এই কাপটা একটুখানি চটকে গেছে? তোমার সাহস কী করে হলো এই খুদ কাপে আমাকে চা দেওয়ার? তারপর উনি কাপটাকে হাতে তুলে ঠাস করে মেঝেতে ফেলে দিলেন এবং আমার জ্যাঠানিকে বললেন, এবার এটা পরিষ্কার করো। শাশুড়ির ওই ব্যবহার দেখে আমি আর সেখানে না গিয়ে আবার নিজের ঘরের দরজা লাগিয়ে বসেছিলাম আর ভাবছিলাম, এমন শাশুড়ির সঙ্গে কিভাবে নিজের সারা জীবন কাটাবো। তার কিছুক্ষণ পর দেখলাম আমার জ্যাঠানি আমাকে এসে বলল, সুলেখা, আজ তোমার বৌভাত, তাই ঘরে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে, তুমি স্নান করে তৈরি হয়ে যাও। এই কথা বলতে না বলতে আমি অজ্ঞান হয়ে পড়ি। তখন আমার জ্যাঠানি আমার বরকে ঘরে ডাকলো এবং জ্যাঠানি আমার বরকে বলল, সুলেখা অজ্ঞান কী করে হলো, কী হয়েছে তার? তখন আমার বর আমার জ্যাঠানিকে সব কথা খুলে বলেছিল। আসলে বিয়ের আগে থেকে আমার মৃগীর অসুখ ছিল, যেটা আমি বিয়ের আগে আমার বরকে বলেছিলাম। তখন আমার বর আমার জ্যাঠানিকে সব কথা খুলে বলে। তারপর আমার জ্যাঠানি বলল, আমি তাহলে শাশুড়িকে ডেকে নিয়ে আসছি। আমার বর তখন বলল, না না বৌদি, এই ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নেই। কিন্তু আমার বর তার মা বাবাকে এই ব্যাপারে কিছুই বলেনি। প্রায় 1.5 ঘন্টা ধরে আমি অজ্ঞান ছিলাম এবং ঘরের দরজা লাগিয়ে আমার সঙ্গে আমার বর ও জ্যাঠানিও ছিল। তারপর আমার শাশুড়ির দরজায় বাড়ি দিতে শুরু করলেন আর বললেন, বড় বৌমা, তুমি এখনও ছোট বৌমাকে তৈরি করনি? এতক্ষণ ধরে কি করছো? তাড়াতাড়ি দরজা খোলো, সব গেস্ট চলে এসেছে। তারপর আমার বর তার মাকে বলল, মা, তুমি যাও, আমি নিজের হাতে তোমার ছোট বৌমাকে তৈরি করে নিয়ে আসছি। 2 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে আসে। তারপরে
তৈরি হয়ে আমি বাইরে বেরিয়ে আসি এবং বৌভাতের দিন আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশীরা আমার অনেক প্রশংসা করেছিল এবং শাশুড়িও অনেক গর্ব করেছিলেন আমাকে নিয়ে, কারণ আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। তারপর আমার সঙ্গে যেটা হয়েছে শুনে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে। এইভাবে 10 দিন কেটে যাওয়ার পর একদিন রান্নাঘরে গিয়ে আমি আবারও অজ্ঞান হয়ে পড়ি। জ্যাঠানি তখন আমার শ্বশুর শাশুড়িকে ডেকেছিল। আমার বর যেহেতু ঘরে ছিল না, আমি কেন অজ্ঞান হয়ে পড়েছি এই কথাটা কিন্তু আমার জ্যাঠানি শ্বশুর শাশুড়িকে ভয়ে বলেনি, কারণ আমার বর বলতে বারণ করেছিল। তারপর ঘরে ডাক্তার এসে আমার ট্রিটমেন্ট করলেন এবং আমার শ্বশুর শাশুড়িকে বললেন, আপনার ছোট বৌমার মৃগীর অসুখ আছে, আর এটা নতুন নয়, অনেক বছর আগে থেকেই আছে। আমার জ্ঞান ফেরার পরে শাশুড়ির মুখ থেকে আগুনের মতো কথাগুলো শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। আমার শাশুড়ি তখন এত বেশি রেগে গিয়ে আমার শ্বশুরকে বললেন, সুলেখার বাবা মাকে এক্ষুনি ফোন করে ওদেরকে এখানে ডাকো। তারা এই অসুস্থ মেয়েকে আমাদের ঘরে দিয়ে আমাদেরকে ফাঁসিয়েছে। কেন তারা বিয়ের আগে বলেনি? এই খুদ মেয়েকে আমি কখনোই এই বাড়ির বউ বানিয়ে রাখতে পারবো না। আমার ছেলে সারা জীবন এর সঙ্গে কাটাতে পারবে না। এইসব কথা শুনে আমি অনেক বেশি আশ্চর্য হয়ে গেলাম, কারণ আমি তো আমার বরকে সব কিছু খুলে বলেছিলাম বিয়ের আগেই। এদিকে আমার বাবা মাকে ডেকে ক্লিয়ারভাবে বলে দিয়েছিলেন আমার শাশুড়ি যে আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যান, কোনো মতে এই বাড়িতে খুদ মেয়েকে রাখবো না। তবে হ্যাঁ, আমার বর তখন তার মাকে বলেছিল, কি মা, তুমি এসব কি বলছো? বিয়ের আগে সুলেখা আমাকে সব কিছু বলেছিল। শাশুড়ি তখন বলল, তোর সাহস তো কম নেই, তুই এই সব কিছু জানার পরেও ওকে বিয়ে করে এই বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছিস। তুই ভালোভাবেই জানিস আমি কোনো জিনিস খুদ পছন্দ করি না। তাহলে এই বাড়ির বউয়ের মধ্যে এত বড় একটা অসুখ আছে, তাকে আমি কিভাবে এই বাড়ির বউ বানিয়ে রাখবো? তোকে এক্ষুনি ডিভোর্স দিতে হবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছু কাণ্ডগুলো দেখছিলাম আর আশ্চর্য হচ্ছিলাম যে কোনো জিনিস ভেঙে গেলে কিংবা জামা কাপড় ছিঁড়ে গেলে ফেলে দেওয়া হয়, কিন্তু ঘরের বউ যদি অসুস্থ হয় তাকেও ফেলে দিতে হবে? এটা আবার কেমন ধরনের কথা? কিন্তু সেই সময় আমার একটা কথা খুব ভালো লেগেছিল, যেটা কিনা হচ্ছে আমার বরের কথা। আমার বর তখন বলল, তাহলে আমি আমার স্ত্রীকে নিয়ে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব, আমরা গিয়ে সেখানে সংসার করব। শাশুড়ি তখন বাধ্য হয়ে বললেন, ঠিক আছে, তোদেরকে যেটা ভালো লাগে তোরা সেটাই কর। আমার বরের কথাগুলো শুনে আমার বাবা মাও সন্তুষ্ট হয়ে আমার শ্বশুরবাড়ি থেকে বাড়ি চলে যায়। তারপর থেকে আমার শাশুড়ি সবার সামনে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন, কিন্তু আমার পিঠ পিছনে এত বড় ষড়যন্ত্র করেছিলেন যেটা কল্পনাও করতে পারিনি। তারপর আমার সঙ্গে যা হলো, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে শুনুন, কারণ আমার সঙ্গে যেটা হয়েছিল সেটা শুনে তো আপনাদের আত্মা কেঁপে উঠবে, কিন্তু আমার জ্যাঠানির সঙ্গে যেটা এত বড় দুর্ঘটনা ঘটবে সেটা শুনেও আপনাদের চোখ দুটো কপালে উঠে যাবে। আমার বর আমাকে ভীষণই ভালোবাসতো এবং অনেক আদর ও যত্ন করত। সেদিনের পর থেকে আমি অনেক খুশি ছিলাম যে আমি যেটা বিয়ের আগে বলতে চেয়েছিলাম সেটা পুরো পরিবার জানতে পেরেছে, কারণ আমি তো বরকে বলেছিলাম, কিন্তু পুরো পরিবার মানে শ্বশুর শাশুড়ি এ ব্যাপারে কিছু জানতো না। বিয়ে হতে প্রায় মাসখানেক হয়ে গেছিল। একদিন আমার শাশুড়ি আমার জ্যাঠানিকে বললেন, বৌমা, তুমি আমার সঙ্গে মাজারে যাবে, কিছু মানত আছে সেটা পূরণ করতে হবে। আমার জ্যাঠানি তখন বলল, মা, আমার শরীর খুব একটা ভালো নেই, তাই আমার যাওয়া হবে না। শাশুড়ি বললেন, ঠিক আছে। তখন আমার শ্বশুর শাশুড়ি মাজারের দিকে রওনা দিলেন। আমাদের বাড়ি থেকে মাজার হচ্ছে 2 কিলোমিটার দূরে। মাজারে গিয়ে আমার শাশুড়ি আমার জ্যাঠানিকে ফোন করে বলল, বৌমা, আমি যেটা মানত করেছি সেটা তো ঘরেই রেখে চলে এসেছি, তুমি তাড়াতাড়ি করে ওটাকে নিয়ে এসো। আমার জ্যাঠানি যেহেতু শাশুড়ির স্বভাব চরিত্র আমার থেকে বেশি ভালো করেই জানতো, তাই তো আমাকে ঘরে একা রেখে মাজারে যায়নি।
কিন্তু আমার শাশুড়ি বাহানা করে আবার আমার জ্যাঠানিকে মাজারে ডেকে নিলেন। এদিকে আমার বর ও আমার ভাসুর নিজের কাজে সকালবেলায় অফিসে চলে গেছিল। আমার জ্যাঠানি বাড়ি থেকে সেই মানতটা নিয়ে যাওয়ার পরে আমি ঘরে একাই ছিলাম। কয়েক মিনিট পরে দেখি আমাদের ঘরের ভেতরে ৩টে লম্বা লম্বা এবং মুখে পট্টি দিয়ে আর হাতে অনেক ভারী লোহার জিনিস নিয়ে আমার দিকে আস্তে করে এগোচ্ছিল। আমি যে দেখতে পেয়ে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পালাতে না পারায় আমি তাদের জোড়হাত করে বলেছিলাম, প্লিজ আমাকে ছেড়ে দিন। অনেক কাকুতি মিনতি করার পরেও আমার একটাও কথা শুনতে রাজি হয়নি এবং তাদের হাতে যে ভারী জিনিস দিয়ে আমার মাথায় এই সব ঘটনা হয়ে যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি জ্যাঠানি ও পুরো পরিবার মাজার থেকে বাড়ি ফিরলেন। কিন্তু আমার শাশুড়ি গাড়িতে থাকতেই তার আগেই আমার জ্যাঠানি তাড়াতাড়ি করে ঘরে ঢুকতেই সে দেখল ৩জন ঘরের পেছন দিক থেকে বেরিয়ে গেল এবং ৩জনের মধ্যে একজনের মুখ দেখতে পেয়েছিল। মানে আমার জ্যাঠানি জোর জবরদস্তি তার মুখের কাপড়টা খুলে দেখেছিল এবং বারবার জিজ্ঞেস করেছিল, তোমরা কারা? তারা কোনো কথা না শুনে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর আমার জ্যাঠানির আমার দিকে নজর গেল এবং আমাকে সে মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেছিল এবং তাড়াতাড়ি করে আমার শ্বশুর শাশুড়ি ঘরে ঢুকলেন। তারপর আমার জ্যাঠানি ও আমার বরকে ফোন করে তাড়াতাড়ি করে ঘরে ডাকলো। আমাকে এই অবস্থাতে দেখে আমার বর পুলিশকে ফোন করলো এবং পুলিশ এসে সব কিছু দেখাশোনার পর আমার জ্যাঠানিকে জিজ্ঞেস করলো সব থেকে প্রথমে কে দেখেছিল। আমার জ্যাঠানি বলেছিল, আমি দেখেছিলাম। সেই সময় আমার শাশুড়ি জ্যাঠানির চোখের দিকে তাকিয়ে তাকে চুপ থাকতে বলেছিল। আমার বাবা মায়ের একটা ভুলের কারণে আজ আমি এই পৃথিবীতে নেই। কারণ যেদিন আমার শাশুড়ি আমার বাবা মাকে ডেকে বলেছিল, এই অসুস্থ মেয়েকে আমি ঘরের বউ করে রাখবো না, আপনারা আপনার মেয়েকে নিয়ে যান, সেদিন যদি আমাকে এই বাড়ি থেকে নিয়ে চলে যেত, তাহলে আজ আমি আপনাদের মাঝে আপনাদের মতোই বেঁচে থাকতাম। কিন্তু আমার সঙ্গে যেটা হয়েছিল সেটা আমার অসুখের কারণে। কিন্তু আমার জ্যাঠানির সঙ্গে যেটা হয়েছে সেটা একেবারে মেনে নেওয়ার মতো নয়। কারণ আমার জ্যাঠানি দেখেছিল যে লোকটি আমার সঙ্গে দুর্ঘটনা করেছিল, সেই লোকটি আমাদের বাড়ির সামনে এসে আমার ভাসুর তাকে অনেকগুলো টাকা দিল। তখন আমার জ্যাঠানি বুঝতে পেরেছিল যে এই লোকটিকে আমার শ্বশুর শাশুড়ি ও ভাসুর তার মা মিলে টাকা দিয়ে আমার সঙ্গে এই কাজটা করিয়েছে। কিন্তু আমি যে দেখে ফেলেছি সেটা আমার শাশুড়ি জানতে পেরেছে। মানে আমি জানালা দিয়ে দেখছিলাম, সেটা আমার শাশুড়ি দেখতে পেয়েছিল। তারপর আমার ভাসুরকে বলল, বড় বৌমার ওপরে নজর রাখো, নইলে আমাদের বিপদ হবে। জ্যাঠানি তার বাবা মাকে ফোন করে বলার অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমার শাশুড়ি একাই ছাড়ে না এবং আমার জ্যাঠানিকে ধমকিও দিয়েছিল, যদি নিজের মুখ খোলো তাহলে ছোট বৌমার সঙ্গে যা করেছি তোমার সঙ্গে তার থেকেও খারাপ হবে। তখন আমার জ্যাঠানি আরও বেশি ভয় পেয়ে কাঁদতে লাগলো, কারণ সে 100% শিওর হয়ে গেল যে আমাকে আমার শ্বশুরবাড়ির লোকেরাই ষড়যন্ত্র করে শেষ করেছে। তাই একদিন সুযোগ পেয়ে আমার বাবা মাকে ফোন করে সব কথা বলে যে সুলেখার দুর্ঘটনার পেছনে আমার শ্বশুর শাশুড়ির এই বাড়ির বড় ছেলের হাত আছে। কথা সম্পূর্ণ হয়নি তার মধ্যেই আমার শাশুড়ি আমার জ্যাঠানিকে দেখে ফেলেছে যে সে ফোনে সুলেখার বাবা মাকে সব কিছু বলছিল। তখন আমার শাশুড়ি আমার ভাসুর ও শ্বশুরকে নিয়ে জ্যাঠানিকে শেষ করার ষড়যন্ত্র শুরু করতে লাগলেন। এদিকে আমার বর আমার দুঃখে না থাকতে পারায় কয়েকদিনের জন্য বাইরে চলে গেছিল। ওইদিকে আমার বাবা মা আমার বরকে ফোন করে সব কথা বলে যে সুলেখার শেষ হয়ে যাওয়ার পেছনে তার বাবা মা ও দাদার হাত আছে। আর এটাও বলল যে এবার বাড়ির বৌমাকে মানে বড় বৌমাকে শেষ করার ষড়যন্ত্র শুরু করেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। ততক্ষণ আমার শ্বশুর শাশুড়ি
ঘরে কোনো দুর্ঘটনা ঘটাবে না, কারণ ঘরে দুর্ঘটনা ঘটালে বাড়ির আশেপাশের লোকেদের সন্দেহ হবে, কারণ ছোট বৌমাও এইভাবে বাড়িতেই শেষ হয়েছে, আবার বড় বৌমা কী করে এরকম হলো। তাই তারা ঘুরতে যাওয়ার নাম করে বড় বৌমাকে জোর জবরদস্তি বেঁধে গাড়ির পেছন দিকে ভরে দিয়ে গাড়ি স্টার্ট করার আগেই আমার বর এসে হাজির। আমার বরকে দেখে আমার শ্বশুর শাশুড়ি ও আমার ভাসুর অবাক হয়ে যায়। তারা বলে, তুমি না বলেছিলে কয়েকদিন বাড়ি ফিরবো না, তাহলে তুমি 2 দিনের মাথায় কী করে চলে এলে? আমার বর তখন তার বাবা মায়ের সঙ্গে একটা চাল করেছিল। সে বলল, সুলেখা আমার জীবন থেকে চলে গেছে তো ভালোই হয়েছে। একটা অসুস্থ মহিলার সঙ্গে সারা জীবন কাটানো যাবে না। কিন্তু সুলেখার বাবা আমাকে ফোন করেছিল। উনি বললেন, সুলেখাকে তোমরা শেষ করেছো। তারা পুলিশে যেতে চাইছিল, আমি বারণ করেছি। এই কথা তোমার বড় বৌমা তাদেরকে বলেছে। তাহলে এবার তোমরা বড় বৌমাকে কী করবে? সেই সময় আমার বর নিজের মোবাইলের রেকর্ডিং অন করে রেখেছিল, তারা যেমন বুঝতে না পারে। তখন আমার শাশুড়ি বলে উঠলেন, কী করব? ছোট বৌমাকে যেভাবে শেষ করেছি, একে তো আর ঘরে করব না, একে বাইরে নিয়ে গিয়ে করব। তাই গাড়ির পেছনে ভরে রেখেছি হাত পা বেঁধে। তখন আমার বর মোবাইলটাকে হাতে নিয়ে সঙ্গে সঙ্গে সেই ভয়েস রেকর্ডটা পুলিশকে পাঠিয়ে দেয় এবং মেসেজ করে বলে, আপনারা এক্ষুনি চলে আসুন। তারপর আমার বর তার বাবা মাকে বলে, চলো মা, তোমাদের সঙ্গে আমিও যাব বৌদির ঠিকানা লাগাতে। বলতে না বলতেই পুলিশ এসে হাজির। তখন আমার বর পুলিশকে বলল, স্যার তাড়াতাড়ি গাড়ির পেছনটা খুলুন। গাড়ির পেছন দিকে খুলতেই দেখে আমার জ্যাঠানির মুখ হাত পা বেঁধে ভেতরে ভরে রেখেছে। তাড়াতাড়ি করে আমার জ্যাঠানিকে উদ্ধার করেন এবং আমার জ্যাঠানির সব সত্যি কথাগুলো পুলিশের সামনে বলেন। তারপর আমার শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে পুলিশে নিয়ে যায় এবং তারা এখন জেলে। বন্ধুরা, নিজের মেয়ের বিয়ে দেওয়ার সময় শুধু ঘর আর বর দেখলে হবে না, ঘরের মধ্যে যে পরিবার রয়েছে, পরিবারের লোকজন কেমন আছে সেটাও একটু যাচাই করে নেওয়া উচিত। যদিও কোনো দিন মেয়ের শ্বশুরবাড়িতে কোনো কিছুর খটকা লাগে, সেই দিনই মেয়েকে নিজের ঘরে নিয়ে চলে আসা উচিত। তাই আজকের গল্পটি এখানেই শেষ করলাম। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন খুলে হাসতে থাকুন। ধন্যবাদ।